হেসু দেখে সিপাহী বস থ্যাঙ্কনকেই ধরে নিয়ে যাচ্ছে। সে হেসুকে বলে, আমি যুবরাজকে বিষ দিয়েছি। হেসু তার জন্য বিপদে পড়েছিল, কিন্তু হেসু বোকা ছিল না। সে জানতো যে বস তাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলছে। তাই সে বসকে টেনে ওই শাহী গোসল করার জায়গায় নিয়ে যায়, যেখান থেকে বাইরে বের হওয়ার গুপ্ত রাস্তা ছিল, কিন্তু সেখানে বড় বড় পাথর ছিল। হেসু পাগলের মতো ওই বড় বড় পাথর হাত দিয়ে সরাতে থাকে, যাতে বসকে নিয়ে মহল থেকে পালাতে পারে। তখন বস হেসুকে জড়িয়ে ধরে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। আমি তোমাকে বাঁচানোর জন্য নয়, বরং ওই জিনিস বাঁচানোর জন্য জীবন দিচ্ছি, যাকে আমি ভালোবাসি। এখন থেকে কাউকেই খুব সহজে বিশ্বাস করবে না। এরপর হেসুকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে সোজা মহারাজের মহলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকে। বসের যান ভিক্ষা চায়। সে 2 দিন 2 রাত সেখানেই বসে থাকে। অনেক বৃষ্টি হলেও সে সেখান থেকে সরে যায় না। অষ্টম রাজকুমার যখন এটা জানতে পারে, তখন সে হেসুর কাছে যেতে থাকে, কিন্তু তার মা তার রাস্তা আটকায় আর বলে, যদি তোমার যেতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে যাও। মহারাজ এই মুহূর্তে অনেক কষ্টে আছে। যদি তুমি তার বিরুদ্ধে যাও তাহলে সে আমাকেও মেরে ফেলতে পারে আর তোমাকেও মেরে ফেলতে পারে। রাজকুমার ভয় পেয়ে যায় আর হেসুর কাছে যেতে গিয়েও সরে যায়। হেসু তাকে আসতে দেখে আর আবারও চলে যেতে দেখে, আর এটা দেখে তার মন একদমই ভেঙে যায়। তখন এই চতুর্থ রাজকুমার তার চাদর নিয়ে আসে আর হেসুর উপরে চাদর ধরে দাঁড়িয়ে থাকে, যাতে সে বৃষ্টি থেকে বাঁচতে পারে। আর তার মনে কারোরই ভয় ছিল না। ওইদিকে বসকে ফাঁসি দেওয়া হবে, তাই মহারাজ পুরনো প্রেমিকাকে মরে যেতে দেখে ভেতর থেকে একদমই ভেঙে পড়ে। হেসু যেই মৃত্যুর ঘণ্টা শোনে, তখনই সে বেহুশ হয়ে যায়। পরের দিন মহারাজ চতুর্থ রাজকুমারকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। রাজকুমার শর্ত রাখে যে সে চলে যাবে, কিন্তু হেসুকে যেন মহলে থাকতে দেওয়া হয়। হেসু রাজকুমারের সাথে দেখা করে আর বলে, তুমি আমাকে ভুলে যাও। এই কথা বলে সে রাজকুমারের দেওয়া মাথার পিন ফিরিয়ে দেয়। হেসু জানতো যে রাজকুমার শুধু তার জন্যই এত ভয়ঙ্কর মিশনে যাচ্ছে। তখন রাজকুমার হেসুর চোখে চোখ রেখে বলে, আমি বলেছিলাম তো যে তুমি আমার, আর তোমাকে অবশ্যই আমি রক্ষা করব। এই কথা বলে সে হেসুকে জড়িয়ে ধরে, আর এই প্রথমবার চতুর্থ রাজকুমারের জন্য হেসুর হার্টবিট ফাস্ট হয়ে যায়। অষ্টম রাজকুমার অনেক পস্তাচ্ছিল। যখন সে হেসু রুমে যায়, তখন দেখে সেই রুমটা খালি। হেসুকে শাস্তি হিসেবে মহলের সব থেকে নিচু বিভাগে কাপড় ধোয়ার কাজ দেওয়া হয়েছিল। সেখানে ওই মহিলারা তাকে নিয়ে অনেক মজা করে আর তাকে অনেক বিরক্তও করে। একদিন ওই মহিলারা হেসুর ধোয়া কাপড় ময়লা পানিতে ছুঁড়ে ফেলে দেয়। অষ্টম রাজকুমার সেখানে আসে, কিন্তু তাও সে কিছু না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। রাতে সে হেসুর সাথে দেখা করার জন্য ঝিলের কিনারায় যায়। 1 বছর পর দুজন সামনাসামনি ছিল। রাজকুমার বলে, মহারাজ আর তার মায়ের ব্যবহারের জন্য আমি তোমাকে বাঁচাতে পারিনি আর বিয়ে করতে পারিনি। হেসু নিষ্পাপ হয়ে জিজ্ঞেস করে, আপনি কি কখনো আমাকে মনে করেছেন? রাজকুমার বলে, আমি সবসময় তোমাকে মনে করেছি। হেসু এই কথা শুনে তার সব কষ্ট ভুলে যায়। ওইদিকে চতুর্থ রাজকুমার তার মিশন পুরো করে ফিরে আসে। তখন মহারাজ তাকে আবারও অন্য কোথাও পাঠানোর অনুমতি দেয়, কিন্তু রাজকুমার নিষেধ করে দেয়। সে বলে, আমি আপনার কথা রেখেছি, কিন্তু আপনি হেসুর খেয়াল রাখেননি। এখন আর আমি কোথাও যাব না। এই কথা শুনে মহারাজ অনেক রেগে যায়। আসলে সে রাজকুমারের এই সাহস পরীক্ষা করছিল, যাতে সে শান্তিতে মরতে পারে। মহারাজের কাছে অনেক কম সময় ছিল। ওইদিকে হেসু কাপড় শুকাচ্ছিল। তখন হঠাৎ করে তার মনে হয় যে সে চতুর্থ রাজকুমারের ছায়া দেখতে পেয়েছে। হেসুর মনে হয় হয়তো এটা তার চোখের ভুল, কিন্তু তখনই চতুর্থ রাজকুমার পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। হেসু তাকে দূরে সরে যেতে বলে, কিন্তু রাজকুমারের মন 1 বছর পর তার ভালোবাসার মানুষকে দেখে খুশি হয়ে গিয়েছিল। রাজকুমারের জন্য হেসু আজও অতটাই সুন্দর ছিল। হেসু দেখে রাজকুমার আবার নিকাব পরেছে। তখন সে ভয় পেয়ে জিজ্ঞাসা করে, মেকআপ শেষ হয়ে গিয়েছে নাকি আঘাত বেশি হয়ে গিয়েছে? তখন রাজকুমার নেকাব খুলে বলে, আমি ওয়াদা করেছি যে এই চেহারা শুধু তোমার জন্যই খোলা থাকবে। হেসু ভয় পাচ্ছিল যে রাজকুমার তার সাথে থাকলে রাজকুমারের বিপদ হতে পারে, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু রাজকুমার তাকে থামায়। তখন হেসু চিৎকার করে বলে, বস আমার জন্য মারা গেছে, তাই আমার ভয় করে। হেসু আরও ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলে, আপনার কাছে থাকলে আমার শুধু ভয় হয়, কারণ হয় আপনি আমাকে সাথে নিয়ে চলে যেতে চান, না হয় আপনি আমায় মারতে চান। চলে যান এখান থেকে, আমি আমার জীবনে এমনিতেই খুশি আছি। রাজকুমার ক্লান্ত ছিল, তাই সে আর কিছু ভাবতে পারে না। তখনই মহারাজের হেসুর কথা মনে পড়ে আর সে হেসুকে ডেকে আনতে বলে। মহারাজ হেসুকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে আর কোথা থেকেই বা এসেছো? আমি তোমার ব্যাপারে অনেক খোঁজখবর নিয়েছি। আমি জোর দিয়ে বলতে পারি যে তুমি ওই পুরনো হেসু না। মহারাজের কথা শুনে হেসুর মন খুলে যায়। সে সত্যি বলে দেয় যে সে কিভাবে এখানে এসেছে। মহারাজ বলে, তুমি কি জানো এরপরে চতুর্থ রাজকুমার রাজা হবে? কারণ ওই আঙ্কেল আগেই মহারাজকে সবকিছু বলে দিয়েছিল। মহারাজ বলে, তুমি জানো, তারপরেও তুমি ভাগ্যের কাজে যুক্ত হতে পারবে না। তখন হেসু অনুরোধ করে যে আমাকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হোক, কারণ আমার এখানে থাকার শক্তি আর নেই।
তখন মহারাজ বলে, তুমি যেখানেই যাও না কেন সত্যিটা বদলে যাবে না, তোমাকে শুধু সাহস নিয়ে বাঁচতে হবে। এরপর মহারাজ বলে, তুমি যদি বস থ্যাঙ্কনের মেয়ের মতো হও তাহলে তুমি আমারও মেয়ে, এজন্য তোমাকে সবকিছু বোঝাচ্ছি। রাতে চতুর্থ রাজকুমার হেসুর সাথে দেখা করতে আসে আর তাকে ওই মাথার পিন দিয়ে বিয়ের প্রপোজ করে। সে বলে, বিয়ের পর মহল ছেড়ে দেব যদি তোমার এটা পছন্দ না হয়, তাহলে বাইরে গিয়ে আলাদা হতে পারি। কিন্তু হেসু মানা করে দেয় আর বলে, আপনি এখান থেকে যেতে পারেন, আপনাকে রাজা হতে হবে, আপনার অনেক জরুরি কাজ আছে। তখন রাজকুমার বলে, রাজা হওয়ার পর যদি তুমি আমার সাথে থাকো তাহলেই আমি রাজা হব, না হলে আমার রাজা হওয়ার কোনো প্রয়োজন নেই। হেসু জানে যে সে ইতিহাস বদলাতে পারবে না, তাই সে নিষেধ করে দেয় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু যেই সে ঘুরে তখনই সে অষ্টম রাজকুমারকে দেখতে পায়। তাকে দেখে হেসু সেখান থেকে দৌড়ে চলে যায়। চতুর্থ রাজকুমার হেসুর পেছনে যেতে চায়, কিন্তু অষ্টম রাজকুমার তাকে যেতে দেয় না। অষ্টম রাজকুমার বলে, হেসুর সব কষ্টের জন্য তুমিই দায়ী। চতুর্থ রাজকুমার উল্টো উত্তর দেয় যে, আমাকে অপরাধী বলার আগে একবার নিজেকে প্রশ্ন করো, তুমি কেন তাকে বাঁচাতে পারোনি? চতুর্থ রাজকুমার বলে, আমি হত্যাকারীর নাম বলেছিলাম, কিন্তু তুমি প্রমাণ জোগাড় করতে পারোনি, তাই নিজেকে প্রশ্ন করো। তখনই দুজনের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে যায়। ওইদিকে হেসু রুমে গিয়ে রাজকুমারের কথাই ভাবছিল। যদিও সে নিষেধ করে দিয়েছিল, কিন্তু একজন সত্যিকারের প্রেমিকের থেকে বিয়ের প্রস্তাব পেয়ে মনে মনে সে অনেক খুশিই ছিল। পরের দিন মহারাজের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে হেসুকে ডেকে এনে বলে যে যুবরাজকে মহলে ফিরিয়ে নিয়ে আসা হোক। হেসু বলে তার পায়ের অবস্থা ভালো না, কিন্তু মহারাজ হেসুর কথা শোনে না আর বলে, এই কাজ শুধু তুমি করতে পারবে, যতক্ষণ যুবরাজ না আসে ততক্ষণ কেউ যেন জানতে না পারে যে আমি মারা গেছি। বাইরে বের হওয়ার সাথে সাথেই কেউ তোমার থেকে সত্যি বলানোর চেষ্টা করবে, সেই রাজার আসন কেড়ে নিতে চায়, তার থেকে সেফ থাকবে। হেসু যখন ওয়াসিয়ত নিয়ে বাইরে বের হয় তখন তার সাথে অষ্টম রাজকুমারের দেখা হয়। অষ্টম রাজকুমার জিজ্ঞাসা করে, মহারাজা কি মারা গিয়েছেন? তখন হেসুর মহারাজের কথা মনে পড়ে যায় যে কাউকে বিশ্বাস করবে না। এখন পুরো দেশের ভাগ্য তার হাতে ছিল, হয়তো এই জন্য সে এই দুনিয়ায় এসেছিল। হেসু অষ্টম রাজকুমারকে জিজ্ঞাসা করে, আপনি কি রাজা হতে চান? অষ্টম রাজকুমার নির্দ্বিধায় বলে দেয় তাকে রাজা হতেই হবে, যাতে সে হেসুকে বাঁচাতে পারে। সে বলে, কাল আমি তৃতীয় রাজকুমারের সাথে মিলে মহল আক্রমণ করব। হেসু অষ্টম রাজকুমারের এই বদলে যাওয়া রূপ দেখে অনেক কষ্ট পায়, তাই হেসু মিথ্যা বলে যে মহারাজ চা খাবে। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। সে পাগলের মতো যুবরাজকে খুঁজতে থাকে। তখনই চতুর্থ রাজকুমার তাকে ধরে ফেলে। হেসু তাড়াতাড়ি তাকে বলে মহারাজ আর বেঁচে নেই। এরপর সে তৃতীয় রাজকুমারের আক্রমণ করার কথাটাও বলে। সে বলে সে কাল আক্রমণ করবে আর আমাদের যুবরাজকে বাঁচাতে হবে। পুরো শহরে পাহারাদার ছিল, কিন্তু সপ্তম রাজকুমার একটা গুপ্ত জায়গার কথা জানতো, তাই চতুর্থ রাজকুমার সপ্তম রাজকুমারকে যুবরাজকে নিয়ে আসার জন্য পাঠায় আর নিজে আক্রমণ থামানোর জন্য তৈরি হয়ে যায়। রাতে হেসু ওই খালি গদি দেখছিল আর ভাবে যে এই আসনের জন্য মহারাজ তার প্রেমিকাকে ছেড়ে দিয়েছেন আর তার ভাইয়েরা একজন আরেকজনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। হেসু চতুর্থ রাজকুমারের কাছে ভিক্ষা চায় যে সে যেন অষ্টম রাজকুমারকে আঘাত না করে। চতুর্থ রাজকুমার প্রমিস করে যে আমি তখনই আক্রমণ করব যতক্ষণ না আমার জীবন বিপদে পড়বে। হেসুর পুরো বিশ্বাস ছিল যে চতুর্থ রাজকুমারের কিছু হবে না, কারণ সে স্কুলের কিতাবের ইতিহাসে পড়েছিল। পরের দিন অষ্টম রাজকুমার আর তৃতীয় রাজকুমার সেনাদের সাথে মহলে আক্রমণ করতে আসে। অষ্টম রাজকুমার তৃতীয় রাজকুমারকে বলে যে চতুর্থ রাজকুমারকে মারতেই হবে, কিন্তু তারা জানতো না যে চতুর্থ রাজকুমার আর সেনাপতি সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। দুই দিক থেকে ভয়ঙ্কর লড়াইটা শুরু হয়ে যায়। লড়াই শুরু হওয়ার 5 মিনিট হয়েছিল, ঠিক তখনই যুবরাজ সেখানে চলে আসে। এটা দেখে অষ্টম রাজকুমার জায়গা পাল্টে তলোয়ার তৃতীয় রাজকুমারের গলায় ধরে। তখনই সেনাপতি তৃতীয় রাজকুমারকে গ্রেপ্তার করে, কারণ মহারাজ আর নেই আর যুবরাজই নতুন রাজা। এদিকে অষ্টম রাজকুমার হেসুকে প্রশ্ন করে, তুমি মিথ্যা কথা কেন বলেছ? হেসু বলে, মহারাজ চেয়েছিল যে যুবরাজই রাজা হোক আর আমি তার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবো না। তারপর হেসু ভরসা করে তাকে জিজ্ঞেস করে, এখন তো আমরা মুক্ত, তাহলে চলো আমরা সাধারণ জীবন কাটাই। অষ্টম রাজকুমার তার প্রমিস ভেঙে ফেলে আর বলে, আমি রাজা হতে চাই, আমি তোমার সাথে যেতে পারবো না। হেসু তখন অচেনা হয়ে যাওয়া রাজকুমারের সাথে সম্পর্কটা ভেঙে ফেলে। তৃতীয় রাজকুমার জেল থেকে পালিয়ে গিয়ে পাহাড়ে পৌঁছায়। সব রাজকুমার তার পিছু করতে থাকে। অষ্টম রাজকুমার তাকে এমনভাবে তীর মারতে চায় যেন কোনো জানোয়ারকে শিকার করছে, কিন্তু চতুর্থ রাজকুমার তাকে থামায় আর বলে, আমাদের নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। এই কথা বলে তৃতীয় ভাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। লড়াই করার সময় তৃতীয় রাজকুমার আঘাত পায় আর পাহাড় থেকে নিচে পড়ে যায়। চতুর্থ রাজকুমার তার হাত বাড়ায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে সফল হয় না। প্রথমবার চতুর্থ রাজকুমারের চোখে পানি ছিল, কারণ সে নিজের ভাইয়ের রক্ত ঝরিয়েছিল। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। হেসু এখন বড় সদস্য হয়েছিল।
অষ্টম রাজকুমার হেসুর পুরনো ফ্রেন্ডকে তার সেবার জন্য নিয়ে আসে। যখন হেসু দাসীর সাথে যুবরাজকে গোসল করাতে যেত, তখন ওই দাসী লুকিয়ে গোসল করার পানিতে কিছু মিশিয়ে দিত। হেসুর জন্মদিনের দিন চতুর্থ রাজকুমার আসে আর তাকে তারাই ভরা রাত দেখানোর জন্য নিয়ে যায়। আর তারা ছোটবেলার অনেক কথা বলে। রাজকুমার বলে, তোমার সাথে থাকলে আমার অনেক শান্তি লাগে, আমি তোমাকে হারাতে চাই না। যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে পরিষ্কারভাবে বলে দাও, আমি অপেক্ষা করে থাকতে চাই না। এই কথা বলে সে হেসুকে কিস করতে চায়, কিন্তু হেসু তাকে থামায় আর মনে করিয়ে দেয় যে আপনি আমাকে বলেছিলেন আমার অনুমতি ছাড়া আপনি আমাকে কিস করবেন না। তখন রাজকুমার মজা করে জিজ্ঞেস করেই ফেলে, এখন কি আমি তোমাকে কিস করতে পারি? হেসু আবার নিষেধ করে। এরপর রাজকুমার বলে, কাল সন্ধ্যায় আমরা ওই গাছের কাছে দেখা করব, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। ওইদিকে মহারাজের অবস্থা খারাপ ছিল, তার ঠান্ডা লাগছিল আর অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিল। তখন অষ্টম রাজকুমার এসে বিছানার কাছে দাঁড়িয়ে বলে, মহারাজ, আপনি মারা যেতে চলেছেন। যদি আপনি আসন আমার নামে করে দেন তাহলে আপনি সারা জীবন শান্তিতে থাকতে পারবেন। আসলে অষ্টম রাজকুমারের কথাতেই হেসুর ফ্রেন্ড মহারাজের গোসল করার পানিতে বিষ মেশাতো। এখন মহারাজের কারোর উপরই ভরসা ছিল না। অষ্টম রাজকুমার তাকে রোজ আসন ছাড়ার হুমকি দেয়। একদিন মহারাজ তার ছোট বাচ্চার বিয়ে অন্য দেশে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চতুর্থ রাজকুমার যখন ওই ছোট্ট বাচ্চাকে কান্না করতে দেখে, তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে বাচ্চাকে শুধু ব্যবহার করা হচ্ছে, এই জন্য সে মহারাজকে থামানোর চেষ্টা করে। তখন মহারাজ বলে, শুধু একটা রাস্তায় আছে, সেটা হলো তাহলে তুমি নিজে এই বাচ্চাকে বিয়ে করো, তাহলে তুমি তাকে আর আমাদেরকে রক্ষা করতে পারবে। চতুর্থ রাজকুমার রাজি হয়ে যায়। ওইদিকে হেসু ওই গাছের নিচে তার জন্য অপেক্ষা করছিল। হেসু ওই কাটা মাথার পিন লাগিয়েছিল যেটা রাজকুমার তাকে দিয়েছিল। আধা ঘন্টা পার হয়ে যায় কিন্তু সে আসে না। এরপর যখন রাজকুমার সেখানে আসে, তখন হেসুকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজকুমার একটু মন খারাপ করে, কারণ তার মনে হয় হেসু ওই কাঁটা লাগায়নি হয়তো। কিন্তু যেই হেসু পেছনে ঘোরে, তখন রাজকুমার দেখে হেসু ওই কাঁটা লাগিয়েছে। ওদিকে মহারাজের পাগলামির জন্য মহলে হইচই শুরু হয়ে গিয়েছিল। রাতে যে বাইরে যাবে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। একদিন সপ্তম রাজকুমার ভুল করে রাতে বাইরে থেকে গিয়েছিল। তখন সিপাহীরা তাকে দেখে ফেলে, তাই সে জীবন বাঁচানোর জন্য হেসুর রুমে লুকিয়ে পড়ে। তখন চতুর্থ রাজকুমার হেসুর রুম সার্চ করার জন্য ভেতরে আসে, কিন্তু তখন হেসু তার ওই কাটা গলায় ধরে আর জীবন দেওয়ার হুমকি দেয়। রাজকুমার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যখন হেসু তার গলায় একটা আঘাত করে, এটা দেখে তখন চতুর্থ রাজকুমার সেখান থেকে চলে যায়। চতুর্থ রাজকুমার চলে যাওয়ার পর সপ্তম রাজকুমার বের হয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচালে? তখন হেসু বলে, তৃতীয় ভাইয়ের জন্য তোমরা আগে থেকেই লড়াই করছো, আমি চাই না যে তোমরা দুজন আবারও সামনাসামনি হও। পরের দিন চতুর্থ রাজকুমার হেসুকে বাইরে টেনে আনে আর উত্তর চায় যে কাল রাতে তোমার রুমে 7 নম্বর ভাই ছিল, তাই না? আমি কতবার ভেতরে যেতে চেয়েছিলাম। তখন হেসু উল্টো জিজ্ঞাসা করে, আপনি আমায় ছেড়ে দিয়েছেন আর হঠাৎ করে বিয়ে করেছেন, আপনার কি ধারণা আছে যে আপনি কতটা ভুল করেছেন? আর যখন মেয়েরা রেগে যায় তখন ছেলেরা থরথর করে কাঁপে। তখন রাজকুমার ভালোবেসে হেসুকে বোঝায় যে সে ওই ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য এসব করেছে, যাতে মহারাজের মনে হয় যে তার মেয়ে সুরক্ষিত আছে। হেসুও তখন বলে যে আমি 7 নম্বর ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে লুকিয়ে রেখেছিলাম। তারা প্রমিস করে যে এখন থেকে তারা একে অপরকে মিথ্যা কথা বলবে না। এরপর রাজকুমার হেসুকে ওই কথা বলে যে কথা সে অনেকদিন থেকে বলতে চাচ্ছিল। রাজকুমার বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে হেসু নিজে এগিয়ে এসে রাজকুমারকে কিস করে দেয়। এটা দেখে প্রথমে তো রাজকুমার হতবাক হয়ে যায়, তারপরে সে নিজেই হেসুকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কিস করতে থাকে। দুজন ভালোবাসায় ডুবেছিল, কিন্তু পরের দিন পঞ্চম রাজকুমার সৈন্যদের সাথে নিয়ে আক্রমণ করে মহল আর সবাইকে হারিয়ে দেয়। মহারাজ মাত্রই গোসল করে বের হচ্ছিল, তখনই তার রক্ত বমি হতে শুরু করে। এটা দেখে হেসুর দাসী ভয়ে পালিয়ে যায়। পঞ্চম রাজকুমার ভেতরে আসে আর সে অসুস্থ মহারাজকে পানির মধ্যেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। হেসু চিৎকার করতে থাকে কিন্তু কিছুই করতে পারে না। তার চোখের সামনেই মহারাজকে ডুবে যেতে দেখে। তখনই হঠাৎ করে সেখানে চতুর্থ রাজকুমার আসে, কিন্তু ততক্ষণে মহারাজ মারা গিয়েছিল। এটা দেখে চতুর্থ রাজকুমার অনেক রাগ করে, আর তখন পঞ্চম রাজকুমার বলে, আমি তাকে মারিনি, সে তো বিষ প্রক্রিয়ায় মারা গিয়েছে। হত্যাকারী তো হেসু, কারণ সে মহারাজকে গোসল করাতো। পঞ্চম রাজকুমার শর্ত রাখে যে যদি তুমি হেসুকে বাঁচাতে চাও তাহলে আমার গোলাম হয়ে যাও। তখন হেসুর জন্য চতুর্থ রাজকুমার আসনে চিন্তা বাদ দিয়ে দেয় আর পঞ্চম রাজকুমারের গোলাম হওয়ার জন্য রাজি হয়ে যায়। নতুন মহারাজ হওয়ার সাথে সাথে সে একটা আশ্চর্যজনক কাজ করে। সে চতুর্থ রাজকুমারকে হুকুম দেয় যে সে যেন তার দশম ভাইকে মেরে ফেলে।
তখন চতুর্থ রাজকুমার নিষেধ করে। তখন মহারাজ হুমকি দেয় যে সে হেসুকে মেরে ফেলবে। অসহায় হয়ে চতুর্থ রাজকুমারের তার ভাইয়ের পিছু করতে হয়। দশম রাজকুমার তার স্ত্রীর সাথে পালিয়ে হেসুর কাছে আসে। তারা এটাও জানতো না যে তার বংশের 600 জনের থেকেও বেশি মানুষকে মেরে ফেলা হয়েছে। হেসু এখনও মহলে চা খাওয়ানোর কাজ করে। হেসু নতুন মহারাজকে জিজ্ঞাসা করে পুরনো মহারাজকে বিষ কে দিয়েছিল। মহারাজের সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে ইশারা করে। মহারাজ বলে পুরনো মহারাজকে অষ্টম রাজকুমার বিষ দিয়েছিল। হেসুর বিশ্বাস হয় না যে যাকে সে এত ভালোবাসতো সে এতটা নিচে নেমে যেতে পারে। রাতে হেসু চতুর্থ রাজকুমারের সাথে দেখা করে। রাজকুমার ভয় ছিল কারণ মহারাজ যদি হেসুর কোনো ক্ষতি করে। এরপর রাজকুমার হেসুকে বলে মহারাজ আমাকে হুমকি দিচ্ছে যে যদি আমি দশম ভাইকে না মারি তাহলে সে তোমাকে মেরে ফেলবে। তখন হেসুর ওই পুরনো কথা মনে পড়ে যে চতুর্থ রাজকুমারই সবাইকে মেরে ফেলবে। এই জন্য সে বলে না যে দশম রাজকুমার আমার কাছে লুকিয়ে আছে। দশম রাজকুমারের স্ত্রী তার বাবা সেনাপতির সাথে শেষবার দেখা করতে চেয়েছিল, কিন্তু হেসু মানা করে দেয় কারণ সে ভয় পাচ্ছিল যে যদি চতুর্থ রাজকুমার জানতে পেরে যায়। রাজকুমারের স্ত্রী হেসুকে জিজ্ঞাসা করে তোমার তো চতুর্থ রাজকুমারের সাথে এত ভালো সম্পর্ক, তাহলে তুমি তাকে বিশ্বাস কেন করছো না? তখন হেসু তার করা ভুলের জন্য অনুতপ্ত হয় আর সে রাজকুমারকে সত্যি বলার জন্য চলে যায়, কিন্তু রাজকুমারকে পায় না। তাই সে রাজকুমারের জন্য চিঠি লিখে আসে। আসলে হেসু চাচ্ছিল যে সব ভাই সুরক্ষিত থাকুক আর কেউ একে অপরের সাথে লড়াই না করুক, কিন্তু চতুর্থ রাজকুমারের মনে হয় হেসু তাকে ভরসা করতে পারছে না। আর এই কারণে 7 নম্বর ভাই মারা গেছে। এই কারণে কষ্ট পেয়ে সে হেসুর সাথে সম্পর্ক শেষ করে দেয়, কারণ সে চাচ্ছিল না মহারাজ তার দুর্বলতার সুযোগ নিক।